আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আপনাদের সামনে ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের ডাকে আজকে 92তম দিনে 2017 এবং 2020 সালের এমসিকিউ উত্তীর্ণদের তালিকাভুক্তির শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্তির দাবিতে, ভাইভা নিয়ে তালিকাভুক্তির দাবিতে, রিটেন পরীক্ষা থেকে অব্যাহতি মাধ্যমে ভাইভা নিয়ে তালিকাভুক্তির দাবিতে আজকে 92তম দিন। আজকে 4/10/2020 তারিখ আমরা আপনাদের সামনে রয়েছি। আপনাদের সামনে আজ আবারও হাজির হয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি। আমাদের কমরেড রনি আজকে কিছুটা অসুস্থ, আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখেছিলাম। আমাদের এখানে অনেকে যারা উপস্থিত আছেন সবাইকে একটু সামনে তাকানোর জন্য বলছি। একটু আমরা আজকে লাইভে এসেছি জানান দিতে। আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আমাদের একে মাহমুদ ভাই রয়েছেন, আমাদের বড় ভাই, অন্যান্যরা 2017 সালে অনেকেই আমাদের এই আন্দোলনের সূত্রপাত 2017 সাল থেকে 17 সালে যারা উপস্থিত ছিলেন তারা অনেকেই এখানে আজকে উপস্থিত হয়েছেন। আস্তে আস্তে আমাদের সংখ্যা বাড়ছে। 20 সালের অনেক সক্রিয় যোদ্ধা এখানে রয়েছেন। এখানে আপনারা জানেন প্রশাসন বেঁধে দেওয়া সময়ের মধ্যে থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাই। আমাদের প্রতীকী আমরণ অনশন কর্মসূচি আজকে 92তম দিন। আজকে আপনারা জানেন আজকে 4/10/2020 তারিখ আমরা ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকেও রয়েছি। আমরা আমাদের প্রাণের চাওয়া, আমাদের পিতৃতুল্য, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল, আমাদের অভিভাবক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা আমাদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি চেয়ে আমরা যত কঠিন হোক একটি ভাইভা পরীক্ষার মাধ্যমে আমাদের সনদ প্রদানের দাবিতে আমরা এখানে সমবেত হই। দৈনন্দিন আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের কর্মসূচি আজকে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 1টা পর্যন্ত এখানে অবস্থান করব। আমাদের প্রতীকী অনশন কর্মসূচি আমরা চালিয়ে যাব এই পর্যায়ে। আমাদের এখানে আমরা 2 জনের বক্তব্য নিব। এখানে আমাদের এখানে তালুকদার মনির ভাই, আমরা আজকে 92তম দিন এখানে অবস্থান করছি। আপনাকে তিনি জিজ্ঞেস করুন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ ভাই বোনেরা, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আমরা একটি মানবিক, যৌক্তিক এবং আইনগত দাবি নিয়ে আমরা আজকে 92তম দিন অতিবাহিত করছি। আমাদের দাবিটা অতি যৌক্তিক। ভারত বাংলাদেশ ভাই ভাই বন্ধু সম্পর্ক। সেখানে শুধু 3.5 ঘন্টায় 100 নম্বর একটা পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা, পাস মার্কস 40, তারপর আর পরীক্ষা দিতে হয় না। ওইখানে সিস্টেমটা বাংলাদেশ চালু করা উচিত। কারণ আমরা সব বরাবর শুনে আসছি প্রধানমন্ত্রী বলে আমাদের সুসম্পর্ক, ভাই ভাই বন্ধু সম্পর্ক। তো সেটা হলো বার কাউন্সিলের যেই কঠিন পরীক্ষার সিস্টেম করেছে, প্রথমে এমসিকিউ, তারপর রিটেন, এরপরে ভাইভা। বিশ্বের কোনো বার এই সিস্টেম নেই। তো আমাদের আকুল আবেদন বার কাউন্সিলের কর্তৃপক্ষের কাছে, আমাদের এই যে আসন্ন লিখিত পরীক্ষা আমরা মৌকুফ চাই। মৌকুফ করে আমাদেরকে একটা ভাইভার তারিখ দেন। ভাইভারটা অ্যাকচুয়াল হতে পারে, আবার ভার্চুয়াল হতে পারে। আমাদের এখন আর উপায় নেই, আমাদের সব শেষ হয়ে যাচ্ছি। আমরা আর পারছি না, আমরা অনেক কষ্ট করতেছি। সারা দেশে বন্যা, খরা, সারা বিশ্ব যেখানে স্থবির হয়ে আসছে। আমরা লিখিত পরীক্ষা মৌকুফ করে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি চেয়ে আমরা ভাইভা পরীক্ষার মাধ্যমে আমরা সনদ চেয়েছি। এমসিকিউ পরীক্ষা। আপনাকে ধন্যবাদ আমাদের তালুকদার মনিক ভাই। এই পর্যায়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের গোপালগঞ্জ বার থেকে আমাদের জিলকত ভাই। আমরা একটু জিলকত ভাইয়ের কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্তভাবে আমাদের দাবির সপক্ষে একটু জানতে চাব। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 13,000 শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা বিগত 92তম দিনে জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা দাবির পক্ষে, একটা যৌক্তিক দাবির পক্ষে আমরা অনশন কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে আমরা একটা কঠিন পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হয়েছি 2017 এবং 2020 সালে। আমাদের এরপরে আর কোনো রিটেন পরীক্ষা বার কাউন্সিল কর্তৃপক্ষ নিতে পারেন নাই। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা একটা রিলিজ চাচ্ছি যেটা যৌক্তিক, যে আমাদের যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, আরেকটা পরীক্ষা আমাদের ভাইভা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে মেধা যাচাই করে আমাদেরকে তালিকায় বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তি করা হোক।
আপনারা জানেন যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মুক্তারদেরকে অটো প্রমোশন দিয়ে উনি কিন্তু অ্যাডভোকেটশিপ তালিকাভুক্ত করেছিলেন। আমরা সেটা চাচ্ছি না। আমরা তো একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি, আমরা বার কাউন্সিলে একটা কঠিন পরীক্ষা আমরা পাশ করছি। এখন আমরা যেহেতু পরীক্ষা এই মহামারীর কারণ সময় নেওয়া সম্ভব হচ্ছে না, সুতরাং আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি হিসেবে আমাদেরকে ওই সেম রিলিজটাই দেবেন, যে আমাদেরকে একটা ভাইবার মাধ্যমে আমাদের মেধা যাচাই করে আমাদের অতি দ্রুতই আমাদের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তে অন্তর্ভুক্ত করবেন। এইটার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি। আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরা বাংলাদেশ বিনির্মাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো বলে আমরা আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিষয়ে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, যে আমরা যে চাচ্ছি আমাদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি চেয়েছি, আমরা ভাইবা পরীক্ষা চেয়েছি, তো আমরা এই বিষয়ে এনরোলমেন্ট কমিটি এবং আমাদের নির্বাচিত 14 জন স্যারদের প্রতি কোনো বিষয় উপস্থাপন করব কিনা? অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলে যারা নির্বাচিত সদস্য, আমাদের বাংলাদেশ আইনজীবীদের অভিভাবক যারা, ওনারাই একমাত্র নিয়ন্ত্রক সংস্থা, ওনারা নিয়ন্ত্রণ করেন। ওনারা বারবারই আমাদেরকে বিভিন্ন ধরনের রিলিজ দিয়ে থাকেন। আমি পজিটিভলি কথা বলবো, স্যারদের কোনো নেগেটিভ আমার কাছে নেই। আমরা পজিটিভলি কথা বলবো। স্যাররা 2017 সালে যারা এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন এবং তারা যেহেতু বার কাউন্সিলে লিখিত পরীক্ষায় কোনো রিভিউ সিস্টেম ছিল না, সেহেতু বাংলাদেশ বার কাউন্সিলের স্যাররা আমাদেরকে আবার একটা রিলিজ দিয়েছেন যে যারা 17 সালে এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন তারা আবার দ্বিতীয়বারে লিখিত পরীক্ষা দিতে পারবে। এবং আপনারা জানেন যে বয়স ভিত্তিক একটা ব্যাপারে কিন্তু বাংলাদেশ হাইকোর্টে একটা রিট হয়েছিল যে 40 বছরের পরে আর কোনো ব্যক্তি বার কাউন্সিল তালিকাভুক্ততে অন্তর্ভুক্ত হতে পারবেন না। সেটাও কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এবং আমাদের মুরব্বীর যারা আমাদের অভিভাবক, বাংলাদেশ বার কাউন্সিলের নীতি নির্ধারক, তারা কিন্তু সেটাও আমাদের রিলিজ দিয়েছেন। সুতরাং আমরা আশাবাদী যে বাংলাদেশ বার কাউন্সিলের যারা আমাদের নির্বাচিত সদস্য আছেন এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি আমাদের নবনির্বাচিত হবেন, তিনি আমাদের সুদৃষ্টি দেবেন। অবশ্যই আমাদেরকে রিটেন মকুব করে আমাদেরকে ভাইবার মাধ্যমে মেধা যাচাই করে আমাদের তালিকাভুক্তি করবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছিলেন যেটা হলো যে আমরা 2017 এবং 2020 সালে যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বিশেষ করে আমরা যারা 2017 সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, তাদেরকে আমাদের বিজ্ঞ স্যারেরা একটি রেমেডি দিয়েছিলেন যে আমরা আর একবার এমসিকিউ উত্তীর্ণ হলে আমরা আবার রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। এই রেমেডিটির কথা বলেছেন। উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের বিজ্ঞ স্যারদের প্রতি, আমাদের এনরোলমেন্ট কমিটির স্যারদের প্রতি। আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি আমাদের স্যারদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই আমাদের বিজ্ঞ স্যারদের প্রতি কৃতজ্ঞ। এই পর্যায়ে আমরা ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রয়েছি, আরও যারা উপস্থিত রয়েছেন দু একজনের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা এই মাহমুদ ভাইয়ের একটু বক্তব্য নিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করব। মাহমুদ ভাই। সংক্ষিপ্ত বন্ধুগণ, আজকে আমাদের এই যৌক্তিক মানবিক দাবির পক্ষে আমরা রাজপথে আজকে 92তম দিনে পদার্পণ করেছি। আমরা একটি যৌক্তিক মানবিক দাবি নিয়ে যে সুশৃঙ্খলভাবে প্রফেশনাল এটিকেট মেনটেন করে আমাদের স্যারদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। ইতিমধ্যে আমরা প্রায় শুনে থাকি আমাদের মধ্যেই আমাদের আইনজীবী সিনিয়র কিছু ভাইগণ আছেন, আমাদের মধ্যে আছেন কেউ বলে থাকেন যে আমরা পরীক্ষা ছাড়া সনদ চাই। এটা অত্যন্ত দুঃখ করে বলতে হয়। আমরা আসলে এখানে সনদ বলে যে কথাটা বোঝানো হচ্ছে বড় আকারে, আসলে এটাকে একটু বড় করে হাইলাইট করা হচ্ছে আমাদেরকে একটু করার জন্য, ডমিনেন্সি করার জন্য। তো আমি যেটা বলবো যে এখানে একটা লাইসেন্স প্রতিটা নাগরিকের, সে কিন্তু সনদের পরীক্ষা দিয়েই এখানে গ্রাজুয়েট হয়েছে। তারপরে যে সনদের কথা বলা হচ্ছে এটাকে MA BA ডিগ্রির সাথে তুলনা করে এটাকে উপস্থাপন করা হচ্ছে। আমাদের অনেক বিজ্ঞজনের মুখেও আমরা অনেক সময় এইসব শব্দ শুনে থাকি যে সনদের জন্য লেখা পরীক্ষা ছাড়া সনদ চাচ্ছি আমরা। আসলে এটা অত্যন্ত আমাদের দুঃখজনক, কারণ আমরা চাচ্ছি আমাদের লেখাপড়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমাদের কর্মে প্রবেশের একটি লাইসেন্স, কাজের লাইসেন্স। এটা প্রত্যেকটা নাগরিকের তার শিক্ষাগত যোগ্যতা
তার দক্ষতা অনুসারে সে তার কাজে প্রবেশের অধিকার রাখে। এটা একটা নাগরিকের রাষ্ট্রের মৌলিক অধিকার। প্রত্যেকটা নাগরিক তার কর্মে প্রবেশের অধিকার, এটা আমাদের সংবিধান সংরক্ষণ করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যে আন্দোলন করছি, আমরা এখানে মূলত কোনো সনদের আন্দোলন করছি না, সনদ নয়। আমরা চাচ্ছি আমাদের কর্মে প্রবেশের একটা স্বীকৃতি। কর্মে আমরা যেহেতু 5 বছর 7 বছর আগে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিগ্রি, কেউ LLM, কেউ MA, কেউ LLB, কেউ ডক্টরেট, কেউ ব্যারিস্টার, বিভিন্ন স্তরের উচ্চশিক্ষিত মানুষগুলা বছরের পর বছর 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে, তারা রাজপথে পড়ে, তারা বেকার জীবনযাপন করছে, নাম পরিচয়হীনভাবে সমাজে বসবাস করছে। এটা কি একবার ভেবে দেখেছেন? এই মানুষগুলো তো রাষ্ট্রের, তারাও মানুষ, তারা আপনাদের সন্তান। তারা কিভাবে বেঁচে আছে, তাদের সামাজিক মর্যাদা কি, তাদের স্ট্যাটাস কি, তাদের আয় রোজগারের পথ কি, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে আছে? আমরা 5-6 মাস ধরে করোনা এফেক্টেড প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কত ধরনের প্রণোদনা দিচ্ছি, কত ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু আমাদের বিষয়টা মনে হচ্ছে আমরা রাষ্ট্রের মানুষই না, আমরা রাষ্ট্রের পুরো একটা অ্যাবান্ডন শ্রেণীতে পরিণত হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এই মুহূর্তে আমরা যারা শিক্ষানবিশ, আমরা যারা বার কাউন্সিলের লাইসেন্স প্রাপ্তির জন্য আন্দোলন করছি, আমরা একটি কঠিন পরীক্ষার মাধ্যমে এসেছি। অনেকে বলে থাকেন যে পরীক্ষা ছাড়া সনদ। আমরা যে পরীক্ষায় পাশ করেছি, এখানে 17 এবং 20 মিলিয়ে প্রায় 90,000 শিক্ষার্থীর মধ্য থেকে আমরা 13,000 শিক্ষার্থী পাশ করেছি। আপনারা দেখেন BCS এর পাশের হার কত, আর এখানে পাশের হার কত। আমরা কত কঠিন পরীক্ষায় পাশ করেছি। এই পরীক্ষা কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা কোনো সময় একরকম ছিল না। এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। এক সময় শুধু ভাইবার মাধ্যমে এখানে সনদ দেওয়া হতো, প্র্যাকটিসিং লাইসেন্স দেওয়া হতো। তার পরবর্তীতে রিটেন পরীক্ষার প্রচলন হলো। এখন আরেক ধাপ, তৃতীয় ধাপ। এখন যারা বলেন যে পরীক্ষা ছাড়া সনদ চায়, আপনারা ভেবে দেখুন, এটা কোনো এস্টাবলিশ সিস্টেম না যে এখানে 3 স্তরের পরীক্ষা দিয়েই তাকে ওই কর্মে প্রবেশ করতে হবে। এটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এটা অলওয়েজ একটা পরিবর্তনশীল একটা প্রক্রিয়া। আমরা এই সময়ের প্রেক্ষাপটে, এই করোনা মহামারীর প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আজকে 4 বছর হতে যাচ্ছে, আমাদের তালিকাভুক্তির পরীক্ষা নিচ্ছেন না বার কাউন্সিল। এই ব্যর্থতা আমাদের নয়, তাদের লজ্জা থাকা উচিত যারা এইসব কথা বলেন। 4 বছর যখন পরীক্ষা নিচ্ছেন না, একটা প্রতিষ্ঠান ব্যর্থভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এগুলো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রের যারা কর্ণধার, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, তাদের ভেবে দেখা দরকার এই মানুষগুলো, এই রাষ্ট্রের এই উচ্চশিক্ষিত মানুষগুলাই নাম পরিচয়হীনভাবে সমাজে কিভাবে টিকে আছে, তাদের বেঁচে থাকার কি অবলম্বন আছে, পরিবারের কাছে তার কি গ্রহণযোগ্যতা আছে, তারা কতভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, এটাকে আমরা একবার ভেবে দেখবো না? আজকে যারা আমরা ষড়যন্ত্র করি, পেশায় লোক নেওয়া যাবে না, লোক কমাইতে হবে, তাদের ভুলে গেলে চলবে না। এখানে আপনার সন্তান 2 দিন পরে দাঁড়াবে, আপনার আত্মীয় স্বজন এখানে এসে দাঁড়াবে। কাজেই আমরা রাষ্ট্রের নাগরিক, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। 4টি বছর পরীক্ষা হয়নি, আমরা কিভাবে টিকে আছি? আমরা পরীক্ষার জন্য এই 4টি বছর তাদের দ্বারে দ্বারে ঘুরেছি, তারা আমাদের পরীক্ষা নেননি। আমরা এই সংকট মুহূর্তে চেয়েছি, আমরা একটা পরীক্ষায় পাশ করেছি। আমরা সংকট মুহূর্তে বলেছি লিখিত পরীক্ষাটা একটা বিতর্কিত পরীক্ষায় তৈরি হয়েছে বর্তমানে যে প্রেক্ষাপট। এখানে এক ধরনের প্রহসন আছে এই পরীক্ষার মধ্যে, এক ধরনের অব্যবস্থাপনা আছে, সেগুলো আপনারা সবাই অবগত আছেন, সেই বিষয়ে আমি কিছু বলবো না। বলছি এই লিখিত পরীক্ষাটা প্রশ্নবিদ্ধ বিতর্কিত পরীক্ষা, একটা কাল ক্ষেপণকারী পরীক্ষা। আজকে আমাদের লিখিত পরীক্ষায় বসালে পরে আমাদের জীবন থেকে আরও 3টা বছর কেড়ে নেওয়া হবে। আমরা ইতিমধ্যে 4 বছর, আরও 3 বছর, 7 বছর যদি আমাদের জীবন থেকে চলে যায়, MA পাস করার পর, LLM করার পর, ডক্টরেট করার পর, তখন তাদের জীবনে স্ট্যান্ড নেওয়ার, তাদের জীবনে এস্টাবলিশ হওয়ার সুযোগ থাকে না। এটা অন্যায়, এটা অত্যাচার, এটা রাষ্ট্রের, আমি মনে করি এটা অবহেলা। এটা ভেবে দেখা দরকার। আমরা লাইসেন্স আছি কাজে প্রবেশের, এখানে সনদ বলা হচ্ছে, সনদের পরীক্ষা আমরা পাস করে এসেছি, আমরা LLB LLM পাস করে এসেছি, এখানে সনদ কিসের? এখানে কাজের লাইসেন্স, লিগাল প্র্যাকটিসের লাইসেন্স। এটাকে অপব্যাখ্যা করবেন না, এটাকে বড় করে দেখিয়ে আমাদেরকে ডমিনেন্সি আমাদের উপর এস্টাবলিশ করবেন না। আপনারা যৌক্তিকভাবে, নৈতিকভাবে নিজেদের সন্তানদের কথা ভাবুন, নিজেদের ভাইদের কথা ভাবুন, আমাদের কথা ভাবুন, আমরা কিভাবে টিকে আছি। আজকে 92 দিন হয়ে গেছে আমরা রাজপথে। আমরা কোনো হিংস্রতায় যাইনি, আমরা কোনো ভাঙচুর, কোনো প্রকার কলহ বিবাদে আমরা যাইনি।
আমরা শান্তিপূর্ণভাবে মানবিক আন্দোলন করেছি। আমাদের দাবি ছিল আমাদের এই সংকট মুহূর্তে যেহেতু লিখিত পরীক্ষার দীর্ঘমেয়াদী একটু সময় নিয়ে নেয়, একটি বিতর্কিত পরীক্ষা, এই পরীক্ষাটা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়ে যেহেতু আমরা এমসিকিউর মতো কঠিন পরীক্ষায় পাশ করেছি, তাই আমাদেরকে একটা আরেকটি ভাইবা পরীক্ষা নিয়ে আমরা 3 স্তরের থেকে একটি পরীক্ষা থেকে অব্যাহতি চেয়েছি। এই সংকট মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী অনেক পরীক্ষার ক্ষেত্রে অটো প্রফেশনের কথা ভাবছেন, যেগুলো একাডেমিক পরীক্ষা, যেগুলো সার্টিফিকেট পরীক্ষা, এইচএসসি এসএসসি, এগুলো সার্টিফিকেটদারি পরীক্ষা, এগুলো কখনোই কোনো কারসারের পরীক্ষা হতে পারে না। সেই ক্ষেত্রে অব্যাহতির কথা এসেছে, কিন্তু আমরা লাইসেন্সের বিষয়, কর্মে প্রবেশের বিষয়, আমাদেরকে বেকার করে রাখা, আমাদেরকে জিম্মি করে রাখার একটা কঠিন ষড়যন্ত্র চলছে। আমাদের সম্মানিত অভিভাবকগণ, বার কাউন্সিলের নির্বাচিত অভিভাবকগণ, আপনারা মানবিকভাবে চিন্তা করুন। আমরা আপনাদের সন্তান, আমাদের প্রতি আপনারা নাখোশ হবেন না, আমাদের প্রতি আমাদেরকে ভিন্নভাবে দেখবেন না। আমরা একাত্ম নিরুপায় হয়ে আমরা প্রতিবাদে এসেছি। আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। আমাদেরকে মুক্তি দিন, আমাদের প্রতি মানবিক হন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনদের। ধন্যবাদ একে মাহমুদ ভাই। প্রিয় দর্শক, আমি সাথে রয়েছিলাম আবু সাদাত মোহাম্মদ ওয়াকিলুজ্জামান, ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে 4/10/2000 তারিখ, আজকে 92তম দিনে আমাদের অনুষ্ঠান প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছিলাম। আজকে আমরা সমাপনী বক্তব্য আজকের জন্য নিলাম আমরা আমাদের প্রধান সমন্বয়ক একে মাহমুদ ভাইয়ের। আমরা যারা ঘরে বসে দেখছি তারা প্রতিটি লাইভগুলো শেয়ার করবেন, বড় বড় গ্রুপগুলোতে আপনারা শেয়ার করে দিবেন আমাদের লাইভগুলো। আপনারা যারা এখনও ঘরে বসে আছেন, এই আন্দোলনে যারা সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে, যারা ঘরে বসে আমাদেরকে সহযোগিতা করছেন, আরেকটু বেশি সহযোগিতা করবেন এখানে এসে আমাদের সাথে সম্পৃক্ত হতে, আমাদের সংখ্যা বৃদ্ধি করতে। এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।